এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাহে মোর মোর সুরে দাউরায়ে, তাপস নিঃশ্বাস বাহে মোর মোর সুরে দাউরায়ে, বৎসের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম নমস্কার আর শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষ হচ্ছে বাঙালিদের একটি অন্যতম একটি উৎসব, যেখানে সমস্ত বছরের আবর্জনা বিলীন করে দিয়ে আবার একটি নতুনভাবে পথ চলার একটি উৎসব, সেটি হচ্ছে নববর্ষ, বাঙালিদের অন্যতম একটি উৎসব। সেই উৎসবে ভুরিভোজ না হলে হয়? আজকের দিনটায় কতটা আনন্দ হয়, মানে স্পেশালি বাঙালিদের জন্য। আর হালখাতা বলুন, তারপর দোকানে দোকানে মিষ্টি বিতরণ বলুন, নতুন ক্যালেন্ডার আসা বলুন, খুবই ভালো লাগে আজকের দিনটা। আজকে বাঙালিদের জন্য একটি অন্যতম দিন, এবং শুধুমাত্র বাঙালি নয়, অনেক মানুষই এই উৎসবটাকে সেলিব্রেট করে থাকে। সো চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে কতগুলো রেসিপি, যেগুলো আমার বিশেষ করে চেষ্টা করার ইচ্ছা আছে। তো আজকের মেনুতে থাকছে পুরনো দিনের ঠাকুরবাড়ির রেসিপি। সর্বপ্রথম পূর্ণিমা ঠাকুরের একটি রেসিপি, যেটি হলো বেগমতি ছানার পোলাও। দ্বিতীয়ত থাকছে লইট্টা মাছের কাটলেট। কোনোদিন শুনেছেন? ফিশ কাটলেট তো অনেক খেয়েছেন, ভেজ কাটলেটও খেয়েছেন, অনেক ধরনের কাটলেট খেয়েছেন, কিন্তু লইট্টা মাছের কাটলেট কোনোদিন খেয়েছেন? খেয়ে দেখবেন। তৃতীয়ত থাকছে একটি, বলতে পারেন পুরোনো দিনের রেসিপি, কিন্তু খাসির মেটের চচ্চড়ি বা মেটে কষা বলতে পারেন। লাল লাল ঝাল ঝাল মেটে কষার সাথে পূর্ণিমা ঠাকুরের সেই বেগমতি ছানার পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তার সাথে বানাচ্ছি ক্ষীরমোহন দই। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি স্টার্ট করা যায়। আমি দীপাঞ্জন, আর আপনারা দেখছেন দীপ দিস সাইড। প্রথমে একটি পাত্রে একটি ছাঁকনি এবং তার ওপর একটি মসলিন কাপড় রেখে তাতে 500 গ্রাম টক দই আমরা জল ঝরাতে রেখে দেব। তারপর একটি প্যানে আমরা 500 ml দুধ জাল দিতে বসিয়ে দেব। আপনাদের যদি একটু এলাচের গন্ধ পছন্দ হয়, তাহলে আপনি এলাচ কটা থেতো করে দিয়ে দিতে পারেন। এখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেটায় 1 কাপ গরম জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এবার দুধ ফুটে উঠলে সেই গোলানো গুঁড়ো দুধটা ছেঁকে দিয়ে দেবো, যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই দুধটা ভালোভাবে ফুটে উঠলে এতে 150 গ্রামের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দুধটাকে অনেকক্ষণ জাল দিতে হবে, অনেকক্ষণ ঘন করতে হবে। দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে, তখন আমরা দুধটাকে গ্যাস থেকে নামিয়ে দেবো। এবার আরেকটি প্যানে আমরা, প্যানটি গরম হয়ে গেলে 150 গ্রামের মতো আবার চিনি নিয়ে নেব। নিয়ে সেই চিনিটিকে ধিমে আঁচে অল্প একটু জল, যাতে চিনিটি তাড়াতাড়ি গলে যায়, দিয়ে আস্তে আস্তে ক্যারামেলাইজ হতে দেব। মানে চিনিটাকে সুন্দর বাদামি রং আসা পর্যন্ত গলিয়ে নেব। দেখুন কত সুন্দর বাদামি কালারটা এসছে। কন্টিনিউয়াস কিন্তু নাড়িয়ে যেতে হবে আপনাদের, নাহলে কিন্তু চিনি ধরে যাবে।
নাড়াতে নাড়াতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা আস্তে আস্তে জল দিয়ে আমরা নাড়াতে থাকবো যাতে জমাট না বেঁধে যায়। এরপর একটা সিরাপ তৈরি হয়ে গেলে আমরা সেটাকে উঠিয়ে নেব। এবার এই দুধটি ঠান্ডা হয়ে গেলে আমরা সেই মিশ্রণটি, ক্যারামেলাইজ মিশ্রণটি আমরা আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে দেবো। দেখুন দুধের কালারটা কত সুন্দর বাদামি রং এসে গেছে, এর জন্যই মিষ্টি দই দেখতে বাদামি হয়। এবার সাইডে থাকার সব জমা ক্ষীরগুলো কাঁচিয়ে কাঁচিয়ে আমরা দুধের মধ্যে মিশিয়ে দুধটাকে আরও ঘন করব। এবার দুধটা উঠিয়ে আমরা ঠান্ডা হতে রেখে দেব। এবার যখন দুধটা একদম হাতে স্পর্শ অনুযায়ী ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে, তখন আমরা যে জল ঝরানো টক দই আমরা জল ঝরতে দিয়েছিলাম সেই টক দইটা আমরা একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে এক ফোঁটা দলা কিছু লাম্পস না থাকে। এরপর আমরা দুটো বাটিতে সেটাই সমান ভাগে ভাগ করে নেব। নিয়ে একটি ভাগ আমরা দুধের মিশ্রণটিতে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়ার পর দেখবেন ওপরে তাও অনেক লাম্পস ভাসছে, কিছুই না। আমরা আরেকটি বাটিতে, যেটিতে আমরা দই জমাবো, আপনারা স্টিলের বাটিও নিতে পারেন, মাটির ভাঁড়ও নিতে পারেন, এরকম সেরামিকের বোলও নিতে পারেন। নিয়ে গাটিতে সেই জল ঝরানো টক দই একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমরা আস্তে আস্তে হাতার মাধ্যমে সেই দুধটি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব যাতে এলাচ এবং অযথা দইয়ের লাম্পসগুলো যাতে দইতে না মিশে থাকে, দইটা যেন স্মুথ হয়। দেখুন কতগুলো এলাচ দানা এবং দইয়ের লাম্পস কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমরা এটিকে সাইড করে রেখে দেব। এরকম আমি একটি সিরামিক বলে এবং একটা স্টিলের বাটিতে আমি ছেঁকে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে আমরা একটি কড়াই বসিয়ে দেব গ্যাসের উপরে। গ্যাসটি কিন্তু প্রথমে খুব তীব্র আঁচে থাকবে যাতে জলটি তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার তার উপর কড়াইয়ের মাঝখানে একটি স্ট্যান্ড বা একটি উঁচু মতো কিছু বসিয়ে দিতে পারেন যাতে ওই বাটিটি বসে যেতে পারে, যাতে জলে না ডুবে থাকে। এবার আস্তে আস্তে জল ফুটে উঠলে আমরা বাটি দুটি স্ট্যান্ডের ওপর দিয়ে চাপা দিয়ে দেব। অন্তত 20-25 মিনিট এভাবে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা হলে দইটিকে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন জমে গেছে। এরপর বানাবো আমরা লইট্টা মাছের কাটলেট। তার জন্য কয়েকটি লইট্টা মাছ নিয়ে নিলাম। দেখুন আমি কিভাবে লইট্টা মাছের কাঁটাটিকে বেছে নিচ্ছি। মাঝখান থেকে চেরা লাগিয়ে আস্তে করে কাঁটাটিকে বের করে নিতে হবে। চাইলে বেরও করতে পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বের করে নিলে ভালো হয়। এরপর পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে নেব। বেটে নিয়ে দেখুন একদম মসৃণ বাটা হয়ে গেছে। এবার মাছগুলোর ওপর আমি হাফ লেবুর রস দিয়ে দেবো যাতে মাছে কোনো প্রকার আঁশটানি গন্ধ না ছাড়ে। তারপর আমি একে একে বাটা মশলাটা, গোলমরিচ গুঁড়ো, নুন এবং সর্ষের পাউডার, মাস্টার্ড পাউডার দিয়ে দেব 1 চামচ মতো, এতে টেস্ট আরও সুন্দর বাড়ে। এরপর আমরা এটিকে ম্যারিনেট করে রাখবো অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছটিকে বের করলাম, 2টো ডিম নিলাম, তার সাথে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিলাম। এরপর তারই সাথে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো
ইউজ করতে পারেন। প্যানকো ব্রেড ক্রাম্ব সাধারণত একটু খাস্তা হয় এবং হালকা হয়। এর মধ্যে আমি নুন আর গোলমরিচ মিশিয়ে দিলাম। এরপর একে একে মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেটের মশলায় মাখিয়ে ডিমের গোলাটায় চুবিয়ে নিতে হবে, চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এই প্রসেসটা আপনারা একবারও করতে পারেন, দুবারও করতে পারেন, কিন্তু দুবার করলে সুন্দর একটা কোটিং হয়, তার জন্য আমি এখানে দুবার কোট করলাম। আপনারা যদি পাতলা খেতে চান খুবই, তাহলে আপনারা একবারও করতে পারেন। এবার এই অবস্থা আমি ফ্রিজে রেখে দিলাম। যখন ভাজবেন তখন ফ্রিজ থেকে বার করে এই পাতলা ছুরির সাহায্যে মাছের কানাগুলো একটু চেপে দেবেন, তাতে কাটলেটের যে শেপটা, আকারটা খুবই সুন্দর দেখতে হয়। এই যে সুন্দর করে আমি কাটলেটের আকারটা দিয়ে দিলাম ছুরির সাহায্যে। এভাবে সেম প্রসেসেই কিন্তু আপনারা ছুরির সাহায্যে যে কোনো কাটলেট বা ফ্রাইয়ের আকার দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে আকারটা। এবার ফ্রিজে সেট হতে দিয়ে দেবেন। একটা পাত্রে মোটামুটি ডুবো তেল অনুযায়ী রিফাইন্ড অয়েল গরম করে নেবেন। একটু ডুবো হলে ভালো হয়, যাতে মাছটি সম্পূর্ণভাবে ফ্রাই হতে সাহায্য হয়। ঠিকভাবে তেলটি গরম হয়ে এলে আঁচটা কমিয়ে দেবেন, দিয়ে তারপর ধীরে ধীরে ফ্রাইগুলোকে ছাড়তে থাকবেন। দেখুন আঁচটি কিন্তু লো টু মিডিয়াম থাকবে। তেলটি গরম করার সময় হাই হিটে দেবেন, তারপরে লো টু মিডিয়ামে ভাজবেন, তাতে খুব সুন্দরভাবে জিনিসটা ফ্রাই হবে, কাঁচা থেকে যাবে না ভেতরে। এবার দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা বাদামি কালার ধরেছে। ঠিক এই কালারটি এলেই আপনারা ফ্রাইগুলোকে তুলে নেবেন, কারণ এর থেকে যদি বেশি ভাজেন তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। হয়ে গেল আমাদের লইট্টা মাছের কাটলেট। এবার চলে যাই তৃতীয় রেসিপিতে, যেটি হলো খাসির মেটে কষা বা চচ্চড়ি। এর জন্য আমরা ছোট ছোট করে কেটে নেওয়া খাসির মেটে এবং একটুখানি চর্বি নিলাম। আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন, অপশনাল। এরপর এতে সামান্য টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে সবটিকে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে ছোট ছোট করে ডুমু ডুমু করে কাটা আলু ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে ভাজবেন, তাতে আলুটি খেতে এবং দেখতে দুই ভালো হবে। কড়া কড়া করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। ওই তেলেই গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে আর একটু চিনি, যাতে কালারটি সুন্দর হয়, সবগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে নেবেন। একটা সুন্দর গন্ধ যখন বের হবে তখন ঝিরিঝিরি করে কাটা 2 কি 3টে বড় সাইজের পেঁয়াজ আপনারা দিয়ে দেবেন। এবার পেঁয়াজটি যখন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন। ঝালটা পুরোপুরি আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। এরপর মশলাটা কষে আসলে দিয়ে দেবো 2 কেটে রাখা টমেটো। মশলায় দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে আসা অবস্থায় আমরা মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ করে ধনে, জিরে, লঙ্কা এবং হলুদ। ভালো করে মশলাটা কষে এলে
ভালো করে মশলাটা কষে এলে, তেল ছেড়ে এলে, তারপর আমরা ম্যারিনেট করে রাখা মেটেটা দিয়ে দেব। মেটেটা দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। কষতে কষতে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ এবং খুব সুন্দর তেল ছেড়ে এসছে, কোনো কাঁচা মশলার গন্ধ ছাড়ছে না, তখন ভেজে রাখা আলুটাও দিয়ে দেবেন। আলুটা দিয়ে কষাবেন যাতে আলুর মধ্যেও মশলাটা ঢুকে যায়। এরপর প্রয়োজন অনুযায়ী গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট সেদ্ধ করবেন। গরম জলটা দিলে খুবই সুন্দর স্বাদ হয় এবং সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়। নামানোর আগে 1 চামচ ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। হয়ে গেল আমাদের মেটে চচ্চড়ি। এরপর আমরা চলে যাচ্ছি লাস্ট রেসিপি, যেটি হলো ঠাকুরবাড়ির স্পেশাল পূর্ণিমা ঠাকুরের রেসিপি, বেগমতি ছানার পোলাও। তার জন্য আমরা কড়াইতে প্রয়োজন অনুযায়ী রিফাইন্ড অয়েল গরম করে নেব। তারপর কেটে রাখা পনিরের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন মাখিয়ে নেব। তারপর যখন তেলটি গরম হয়ে যাবে, তখন কেটে রাখা পনিরগুলো একে একে ছেড়ে দেব। একটু হালকা আছে সুন্দর করে করে পনিরগুলোকে ভাজবেন। সামান্য কড়া হবে, খুব বেশি কড়া করবেন না, তাহলে পনির খুবই শক্ত হয়ে যাবে। হালকা হালকা কড়া কড়া ভাজা হয়ে গেলে তেল ছেঁকে পনিরগুলোকে তুলে নেবেন। ওই তেলেই আপনি 2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেবেন। এরপর গোটা গরম মশলা দিয়ে দেবেন। তারপর কেটে রাখা ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, কাজু, কিশমিশগুলো দিয়ে সুন্দর লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেবেন। বেশি পোড়াবেন না, হালকা ভাজা হলেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবেন। আলাদা একটা বাটিতে উষ্ণ দুধের মধ্যে একটা জাফরান ভিজিয়ে দেবেন। তারপর আগে থেকে সেদ্ধ করে নেওয়া বাসমতি চাল, যার মধ্যে আপনারা চাইলে একটু ফুড কালার অ্যাড করে সেদ্ধ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, এটা অপশনাল, তাই ভাতগুলো দেখতে হলুদ হয়েছে। এরপর নুন, চিনি এবং সাজিরে সামরিচ একসাথে গুঁড়ো এবং সামান্য জায়ফল গুঁড়ো আমি মিশিয়ে দিলাম ভাতের মধ্যে। তারপর কেটে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে ঝরঝরে ভাত ভাজা হয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করব। সুন্দর করে জায়গাটা সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর একে একে আমি আমার তৈরি সমস্ত রেসিপিগুলো সাজিয়ে নেব। প্রথমে সুন্দর করে দিয়ে দিলাম ছানার বেগমতি পোলাও। এরপর দিয়ে দিলাম লইট্টা মাছের কাটলেট। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এরপর গলা ভেজানোর জন্য দিয়ে দিলাম সুস্বাদু আম পান্নার শরবত। তারপর দিয়ে দিলাম মেটে চচ্চড়ি বা মেটে কষা। এরপর দেব চিকেন ডাক বাংলো। হ্যাঁ জানি এটির রেসিপি আমি দেখাইনি, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত। এটির রেসিপি নয়, আসছে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর একটু কেটে রাখা স্যালাড দিয়ে দিলাম। একটা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, যেটি ছাড়া বাঙালিদের খাওয়া অসম্পূর্ণ। শেষ পাতে মিষ্টি দইটা দিয়ে দিলাম। দেখুন মিষ্টি দইটা কত অল্প সময়ে কত সুন্দর জমে গেছে, আর খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা এই প্রসেসে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তৈরি আমাদের নববর্ষের থালি। রসে রসে রসে
রসে রসে রসে ডুবে সাথে সাথে সাধ ভব ঘুরে। খাবারগুলো এত কষ্ট করে বানিয়েছি, গরম গরম না খেলে হয় নাকি? তাহলে প্রথমেই আম পান্নাটা ট্রাই করা যাক। কি রিফ্রেশিং লাগছে, গরমকালের আইডিয়াল আম পোড়ার শরবত বা আম পান্নাও বলতে পারেন। সর্বপ্রথম ঠিক যে কোনো যদি আমি না বলি কাউকে যে এটা লক্ষ্মী মাছের কাটলেট নয়, কেউ বিশ্বাসই করবে। দারুণ। এবার ট্রাই করি বেগমতি ছানার পোলাও। খেতে লাগলো দারুণ, কিন্তু চামচ দিয়ে খেতে ঠিক মজা লাগলো না। বাঙালি হয়েছি, হাত দিয়ে মেখে না খেলে হয়। প্লেটটা নিয়ে নিলাম। পুরো প্রত্যেকটা গরসে আপনি পনির বা ছানা পাবেন, তার সাথে সাথে ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, কাজু, কিশমিশ পাবেন, তার সাথে জাফরানের। এবার ট্রাই করে দেখতে পারেন। খাসির মিটের কষা, গন্ধ লেবু দিয়ে অবভিয়াসলি। রসে 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 ডুবে সাথে সাথে সাধ ভব ঘুরে। অনবদ্য এক একটা রেসিপি এত সুন্দর হয়েছে, মানে সত্যি যারা এই রেসিপিগুলো ইনভেন্ট করেছে কিছু তো একটা ব্যাপার আছে। ডাক বাংলোতে এগ ম্যান্ডেটরি। এবার শেষ পাতে মিষ্টি মুক্ত করতেই হবে, শেষ পাতে দই না খেলে হবে। দেখুন অতুলনীয়। আজকে এই ছিল আমার টোটাল রেসিপি, নববর্ষ স্পেশাল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চেষ্টা করব এরকম অনেক বাঙালি ব্লগ আর এরকম কয়েকটি রেসিপি ব্লগও নিয়ে আসার। আর যেহেতু প্রত্যেকটি উৎসবে বাঙালিদের ভুরিভোজটাই মানে ইম্পর্টেন্ট, মতো এই নতুন বছরটি সকলে ভালোভাবে, সুস্থভাবে আর সবাইকে মিলে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ বাই।